পাকিস্তান ক্রিকেট বোর্ড কি বাবর আজমকে ক্যাপ্টেনের দায়িত্ব দিয়ে ভুল করেছে? যে বাবর আজম ওয়ার্ল্ড কাপের খারাপ পারফরমেন্স করার পরে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছিল এবং শাহিন আফ্রিদিকে ক্যাপ্টেন করা হয়েছিল টি20-র জন্য, কিন্তু পিএসএলে তার ভালো পারফরমেন্সের পরে তাকে আবার পুনরায় ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছিল যে বাবর আজমের নেতৃত্বে টিম হয়তো ভালো করবে। কিন্তু গতকালকে আবার নিউজিল্যান্ডের একটা সি টিম পাকিস্তানকে আবার হারিয়ে দিয়েছে। অর্থাৎ 5 ম্যাচের টি20 সিরিজে গতকালকে যে চতুর্থ ম্যাচ টি20 হয়েছিল সেখানে নিউজিল্যান্ড পাকিস্তানকে 4 রানে হারিয়ে দিল। অর্থাৎ নিউজিল্যান্ডের মধ্যে একটা সি টিম, যে টিমের মধ্যে নিউজিল্যান্ড যে প্রাইম 15 মেম্বার তারা কেউই নেই। কেন উইলিয়ামসন, লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ড্যারেল মিচেল, টিম সাউথি, ম্যাট হেনরির মতো কোনো প্লেয়ার নেই। একটা সাধারণ বি এবং সি টিমের বলা যায়, যেসব প্লেয়াররা আইপিএলে চান্স পায়নি, আইপিএলে তাদের অকশনে নেয়নি, তো তাদের দিয়ে একটা টিম তৈরি করে নিউজিল্যান্ড পাকিস্তানে পাঠিয়েছে। সেই নিউজিল্যান্ডের টিম গতকালকে আবার পাকিস্তানকে হারিয়ে দিল। অর্থাৎ পাকিস্তান এমন ক্রিকেট হয়ে গেছে দশা, যেখানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের একটা সি টিম তাদেরকে হারিয়ে দিয়ে যায়। সেই পাকিস্তানি টিম যারা এই সিরিজের আগে আর্মি থেকে ট্রেনিং প্রাপ্ত হয়েছিল, অর্থাৎ আর্মি তাদেরকে ট্রেনিং দিয়েছিল যে কী করে মাইন্ডসেট ঠিক করে রাখতে হয়। তো দেখা যায় তারা সাধারণ একটা এই সি টিমের কাছে হেরে গিয়েছে। হয়তো ভারত থেকে যদি কোনো এরকম সি টিম পাঠায় তাহলে তারা সেখানে হেরে যাবে। সেখানে তারা ঘরের মাঠে খেলছে, সেখানে একটা সুবিধা পাচ্ছে। তাদের প্রাইম যে প্লেয়ার যেগুলি টি20তে ওয়ার্ল্ড কাপে থাকবে, বাবর আজম, রিজওয়ান, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমের মতো প্লেয়াররা, তো তাদের টিম থাকতেও এসব প্লেয়াররা পারফরমেন্স করতে পারছে না। ইফতিখার আহমেদ, শাদাব খান, গত ম্যাচের মধ্যে যেটা দেখলাম যে নিউজিল্যান্ড যে সাধারণ প্লেয়ারগুলি তাদের যে টিম রবিনসন আন্তর্জাতিক ম্যাচে বেশি একটা এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তারপরও সে গত একটা সুন্দর একটা 50 রানের একটা ইনিংস খেলেছিল। তাদের বোলিং ডিপার্টমেন্ট খুবই ভালো। পাকিস্তান থেকে, যে পাকিস্তানের বলার ডিপার্টমেন্ট বলা হয় যে ওয়ার্ল্ডের বেস্ট পেস অ্যাটাক, 150-এর উপর গতিতে বল করতে পারে, সেখানে শুধু কথা মাত্র, কাজে কোনো তাদের উল্লেখ নেই। হয়তো আর কদিন পরে নিউজিল্যান্ড বা কেনিয়ার কোনো একটা স্কুলের টিম যদি এসে পাকিস্তানের সঙ্গে খেলে তাদেরকে হারিয়ে দিয়ে যাবে। আমরা বরাবরই দেখতে পাই যে পাকিস্তান সবসময় ফেভার করে জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজ বা বাংলাদেশ, না তো ছোটো ছোটো টিমের সঙ্গে খেলতে এবং সিরিজ জিততে। তারা বড় টিমের সঙ্গে কখনো সিরিজ জিততে পারে না। যেমন দেখা গেল যে ভারতের মধ্যে যে বিশ্বকাপ হলো, সেখানে তারা জিম্বাবুয়ে সাধারণ টিম প্লেয়ার কাছে, নেদারল্যান্ডের কাছে হেরে গেছে। টি20 বিশ্বকাপের মধ্যে বাবর আজমের নেতৃত্বে জিম্বাবুয়ের কাছে হেরে গেছে। তো একটা খুব আশ্চর্যের ব্যাপার যে পাকিস্তানের মধ্যে একটা ক্রিকেট টিম যারা নিজেদের ওয়ার্ল্ডের বেস্ট ক্রিকেট টিম বলে থাকে, তাদেরই এই দশা এবং তাদের ঘরের মাঠেই এই দশা। তো তারা অন্য কান্ট্রির মধ্যে গিয়ে খেলে বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মধ্যে গিয়ে খেলে কী হলো? পাকিস্তানে অস্ট্রেলিয়া এসেছিল, তাদেরকে হারিয়ে দিয়ে গেল ঘরের মাঠে। ইংল্যান্ড এসেছিল, ঘরের মাঠে হারিয়ে দিয়ে গেল। নিউজিল্যান্ড এসছে, ঘরের মাঠে হারিয়ে দিয়ে গেল, অলমোস্ট হেরিয়ে গেছে। অর্থাৎ সিরিজ নিউজিল্যান্ড আর হারবে না, হয় 2-2-তে ড্র হবে, নতুবা 3-1 সিরিজ জিতবে। তো যা পারফরমেন্স দেখা যাচ্ছে পাকিস্তান টিমের, তো সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নিউজিল্যান্ড সিরিজটা জিতে নেবে 3-1, তাও নিউজিল্যান্ডের সি টিম। তো সেখানে আজ এই টিমের যে পারফরমেন্সের মধ্যে সবচেয়ে বড় কোয়েশ্চেন বাবর আজম। এই বাবর আজমের ক্যাপ্টেন্সি, যে যার স্ট্রাইক রেট, সে প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে 33 রান করেছে 29 বলে সাধারণ স্ট্রাইক রেট। রিজওয়ান 21 রান করেছিল 18 বলে। গতকালকে বাবর আজম 4 বলে 5, এরকম স্ট্রাইক রেট। একজন বাবর আজমের মতো প্লেয়ার, যাকে কিং কোহলির সঙ্গে কম্পেয়ার করা হয়, তার এরকম স্ট্রাইক রেট, এবং যে নাকি আবার টি20তে নেতৃত্ব দেবে এবং তাকে পুনরায় ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হলো। তো সেই হিসাবে সেই বাবর আজম, যাকে জিম্বাবুয়ে বলা হয় এবং নাম্বার 1 ক্রিকেটার বলা হয়, সে অ্যাকচুয়ালি নাম্বার 1 কি না, তার এই পারফরমেন্সে তো বলা যায় না নাম্বার 1, কেননা সে যতবারই পারফরমেন্স করেছে লো টিমের সঙ্গে, নেপাল এনে দাও, নেপালের সঙ্গে সেঞ্চুরি করে দেবে, জিম্বাবুয়ে এনে দাও, জিম্বাবুয়ের সঙ্গে সেঞ্চুরি করে দেবে, ওয়েস্ট ইন্ডিজের মতো তাদের সঙ্গে রান করবে, কিন্তু বড় টিমের সঙ্গে কখনো পারবে। ঘরের মাঠে এরকম জঘন্য পারফরমেন্স, তো সেখানে বাবর আজমের যে ফ্যান্সরা তাকে বরাবরই কিং বলে থাকে। সে আদৌ কি কিংয়ের যোগ্য? আমার তো মনে হয় না কিংয়ের সে যোগ্য। সে প্লাস্টিক কিং বলা যেতে পারে, বা জিম্বাবুয়ের যে বলা হয় তার জন্য তার একটা ভ্যালিড রিজন, তার জন্য তাকে জিম্বাবুয়ে বলে, কারণ জিম্বাবুয়ের সঙ্গে রান করতে পারে। সে নাম্বার 1 ব্যাটসম্যান না, নাম্বার 1 ব্যাটসম্যান এটাও বলা যেতে পারে।
কেন তার পারফরমেন্স যে ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে যে ফ্যাব ফোর তালিকার মধ্যে যে তাকেও নেওয়ার কথা বলে, যেখানে স্টিভ স্মিথ, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন এবং জো রুট যে ফ্যাব ফোর। তো সেখানে বাবর আজমকে অনেকে দেখেছে ফ্যাব ফোরের মধ্যে তাকে রাখা উচিত। তো সেখানে সে তার এই ফ্যাব ফোরের মধ্যে জায়গা যোগ্য নেই, কারণ তার যে এরকম পারফরমেন্স। আমরা বিরাট কোহলিকে দেখতে পাই ভালো টিমের সঙ্গে স্কোর করতে পারে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা বা ইংল্যান্ডের মতো দলের সঙ্গে। তো সেখানে বাবর আজম এজ এ ক্যাপ্টেন হিসেবে তার রেকর্ড 0। সে বড় ম্যাচের মধ্যে পারফরমেন্সই করতে পারে না, তার ক্যাপ্টেন্সি খুবই নগণ্য। সে টিমের মধ্যে তার বন্ধুদের রাখে, অন্য কাউকে চান্স দেয় না। তার ক্লোজ যে ফ্রেন্ডগুলি রিজওয়ান, শ্যাম আয়ুব মতো প্লেয়াররা, সে তার ওপেনিং পজিশন ছাড়তে চায় না। যদি পিসিবির চাপে সে পরবর্তী সময় ওপেনিং চাপে তাদের চাপে সে ওপেনিং স্লট চাইছে, কিন্তু তারপরও সে তাকে যখন আবার নতুন পুনরায় ক্যাপ্টেন্সি দেওয়া হলো, সে তখন আবার ওপেনিং করছে। ফাক্কার তেমন মতো ব্যাটসম্যানকে সে ওপেনিং থেকে সরিয়ে তাকে 3 নাম্বার বা 4 নাম্বার খেলাচ্ছে, যে ব্যাটসম্যান যে 200 বা 250 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে, অর্থাৎ 20-এর মধ্যে যেটা দরকার। সেখানে বাবর আজম, রিজওয়ানের মতো প্লেয়াররা যে পাকিস্তানের এরকম টপ অর্ডার পজিশনে বসে আছে, যাদের কোনো যোগ্যতা নেই স্ট্রাইক রেট বেশি করে রান করা। তো যার জন্য এরকম দশা হলো।